কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ। করোনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের 38 জেলায় করোনা টিকা পৌঁছানো হচ্ছে আজ। অনলাইন নিবন্ধনে সহায়তা পাবে প্রান্তিক জনগোষ্ঠী। তৃতীয় ধাপে 63 পৌরসভায় নির্বাচনকাল। কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। চট্টগ্রাম সিটি নির্বাচনে 19 লাখ ভোটারের মধ্যে 15 লাখই ভোট দেননি। সহিংসতা বাড়ায় আগ্রহ কমেছে মত বিশ্লেষকদের। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে কাল সকাল 10:30টায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভার্চুয়ালি এই ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এদিকে করোনা পরিস্থিতিতে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। 1 এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এবার জেএসসি পরীক্ষার ফল 25 ভাগ, এসএসসি পরীক্ষার 75 ভাগের গড় করে ফল প্রকাশ করা হচ্ছে। এই ফল প্রকাশে বোর্ডের চলমান আইন সংশোধন করতে হয়েছে। অনলাইনে শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন, তাই ফল দেখতে শিক্ষার্থীদের কলেজে না আসার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের সকল এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরকে, যারা কালকে ফলাফল পাবার জন্য অপেক্ষা করছেন, তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব যে সবাই তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভিড় না করেন এবং যেহেতু অনলাইনে থাকবে তারা যেন সেটি দেখে নেন। এদিকে চলমান ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর আহ্বান মন্ত্রণালয়ের। যদি এর মধ্যে তাদের অভ্যাসের কোনো পরিবর্তন ঘটে থাকে এই দীর্ঘ করোনার বন্ধের সময়, সেই অভ্যাসগুলো আবার ঠিকঠাক করে নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে আসার সম্পূর্ণ প্রস্তুতিটা যেন তারা নিয়ে নেয়। অভিভাবক এবং শিক্ষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জোরালোভাবে ভাবতে হবে মন্ত্রণালয়কে। বাসায় শিক্ষার্থীদের পড়াশোনা তেমন একটা হচ্ছে না বলছেন তারা। স্কুল এবং কলেজ খুলে দেওয়া উচিত। বাচ্চাদের বাসায় কোনো পড়ালেখা হচ্ছে না। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনা এনে অথবা গুরুত্ব দিয়ে অবশ্যই যেন শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে খুলে দেয়। এসএসসি পরীক্ষার্থীদের জন্য 9 মে পর্যন্ত ক্লাস নিয়ে জুন মাসে পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস 15 জুন পর্যন্ত নিয়ে জুলাই বা আগস্ট মাসে পরীক্ষা নেয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে বেক্সিমকোর আনা করোনার টিকা। বিশেষ ফ্রিজার ভ্যানে করে পৌঁছে দেওয়া হচ্ছে এসব টিকা। বরিশালে এ দফায় 1,68,000 ডোজ আনা হয়েছে। এর মধ্যে 48,000 ডোজ সংরক্ষণ করা হবে আপৎকালীন পরিস্থিতির জন্য। ফরিদপুরে পৌঁছেছে 60,000 ডোজ। জেলার প্রতিটি উপজেলায় 1টি, ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে 4টি ও সদর হাসপাতালে 1টি করে মোট 13টি কেন্দ্র থেকে দেওয়া হবে টিকা। টাঙ্গাইলে 1,20,000 ডোজ টিকা গ্রহণ করেছেন জেলা সিভিল সার্জন। তিনি জানান, ভ্যাকসিন সংরক্ষণে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গায় পৌঁছানো 36,000 টিকা যাবে জেলার সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে। সিভিল সার্জন জানান, 50টি টিম জেলায় করোনা টিকা নিয়ে কাজ করবে। এছাড়া রাজবাড়ী, নাটোর, হবিগঞ্জ সহ দেশের আরও কয়েক জেলায় পৌঁছেছে করোনার টিকা। এসব টিকা সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই স্টোর। আইএলআর আছে 9টা, ডাব্লিউএইচও আছে 1টা। আমরা অন্তত 1.5 লাখ থেকে 1,80,000 পর্যন্ত ভ্যাকসিন আমরা এতে সংরক্ষণ করতে পারবো 2 to 8 ডিগ্রি তাপমাত্রায়। আমরা 5 কার্টন পেয়েছি
এবং প্রতি কার্টুনে আমাদের 1200 করে আছে, প্রতিটি বড় কার্টুনে 1200 করে ভায়াল আছে। সেই হিসাবে আমাদের 6000 ভায়াল আসছে এবং সেখানে 60,000 ডোজ আছে। আমরা 60,000 ব্যক্তিকে দিতে পারবো। এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে কতগুলি টিকা পৌঁছেছে আর এই টিকাগুলো সাধারণ মানুষকে দেয়া কবে থেকে শুরু হবে, বিস্তারিত জানাবেন। রাজশাহীতে মূলত বেলা 12টার পরে বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো নিয়ে আসা হয় এবং সেটি রাজশাহীর যে ইপিআই সেন্টার আছে সেখানে সেখানকার যে স্টোর সেইখানে রাখা হয়েছে। রাজশাহীতে 15টি কার্টনে 18,000 ভায়াল ভ্যাকসিন এসে পৌঁছেছে, মূলত 1,90,000 ডোজ, যেটি মূলত 1,80,000 ডোজ, যা 90,000 মানুষকে দেওয়া হবে বলে আমাদেরকে রাজশাহী সিভিল সার্জন ডক্টর কাইয়ুম তালুকদার জানিয়েছে। তিনি জানিয়েছেন যে এই ভ্যাকসিনগুলো রাখা হয়েছে এবং এইটি পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে এবং তিনি জানিয়েছেন যে এই ভ্যাকসিনগুলো যারা দিবে সেসব স্বাস্থ্যকর্মীকে তারা মাস্টার ট্রেনার হিসেবে ধরছেন, তাদেরকে 1 এবং 2 এই ফেব্রুয়ারি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট 45 জন। এই 45 জন তাদের প্রশিক্ষণের পরেই তাদের প্রতিটি যেসব উপজেলা আছে উপজেলা ইউনিয়নের সংখ্যার উপর ভিত্তি করে তারা 50 থেকে 60 জনকে আবার প্রশিক্ষিত করবেন এই ভ্যাকসিন দেওয়ার জন্য। তারপরেই মূলত আগামী 7 ফেব্রুয়ারি থেকে যেহেতু সারা দেশেই ভ্যাকসিন দেওয়া শুরু হবে তুলনায় সেই অনুযায়ী রাজশাহীতেও ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে রাজশাহী সিভিল সার্জন কাইয়ুম তালুকদার আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাজশাহীতে 7 ফেব্রুয়ারি মূলত রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী সিভিল সার্জন এবং সেনাবাহিনীর যে নির্ধারিত ক্যাম্পগুলো থাকবে সেখানে সাধারণ মানুষ তাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। যে ভ্যাকসিন প্রথমে কাদেরকে তবে সেইটির যে পর্যায়ক্রম সেইটিও তারা নির্ধারণ করে বলছে। প্রথম পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের দেওয়া হবে, পাশাপাশি যেসব সরকারি কর্মকর্তা আছে করোনা চিকিৎসার সাথে জড়িত সরাসরি যারা আছেন তাদেরকে, বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি সাংবাদিকদেরকেও কিন্তু এই ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে তিনি জানিয়েছেন যে করোনা ভ্যাকসিন দেওয়ার যে প্রশিক্ষণের বিষয়টি এবং যেসব যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যারা এই কার্যক্রমের সাথে জড়িত থাকবে তারা মূলত আগে থেকে প্রশিক্ষিত রয়েছে, কারণ তারা বিভিন্ন সময় হাম রুবেলার যে টিকাটি দিয়ে থাকে তারাই তাদেরকে দিয়ে মূলত এই টিকাটি বা ভ্যাকসিনটি দেওয়া হবে, কারণ তারা বলছেন যে তারা এই টিকা ভ্যাকসিন দানে প্রশিক্ষিত। তারপরেও যেহেতু একটি করোনার ভ্যাকসিন দেওয়া হবে সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা কিছু বিশেষ নিয়ম মেনে চলার বিষয় চলে থাকে, সেই জন্যই মূলত 1 এবং 2 ফেব্রুয়ারি যে 45 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে রাজশাহীতে, তারাই পরবর্তীতে 7 তারিখের আগে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেসব স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদেরকে বিশেষ নির্দেশনাগুলো দিয়ে তাদের প্রশিক্ষণ দেবেন এবং তাদের দ্বারাই মূলত এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে। সিভিল সার্জন বলছেন যে প্রথম পর্যায়ে রাজশাহীতে যে 1,80,000 ডোজ এসে পৌঁছেছে এবং এইটির পরে পর্যায়ক্রমে প্রতি মাসেই চাহিদা অনুযায়ী ভ্যাকসিন রাজশাহী দেশে আনা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানাবেন যে এই টিকাগুলো তো নিবন্ধনের মাধ্যমে দেওয়া হবে, কিন্তু যারা নিবন্ধন করতে পারবেন না তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা রাখা হয়েছে? আসলে যেসব প্রায় যে ক্যাটাগরি মেনটেন করা হচ্ছে এখানে সে প্রত্যেকটি নিবন্ধন এবং প্রত্যেকের নাম এবং এনআইডি নাম্বার সংগ্রহ করেই নিবন্ধন করা হচ্ছে এবং নিবন্ধনের বাইরে বলা হচ্ছে যে যেখানে বেশি চাহিদা থাকবে বা যেখানে চাহিদা বেশি রয়েছে বা যেখানে জরুরি মনে করবে সেখানে স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে যে চিকিৎসা কেন্দ্র আছে তাদের মাধ্যমে এই টিকাগুলো দিতে হবে। যত্রতত্র এই টিকা বা ভ্যাকসিন দেওয়ার কোনো সুযোগ থাকছে না বলে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। মাইনুল হাসান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার চুয়াডাঙ্গার পরিস্থিতি জানবো, সেখান থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গাতে যে 36,000 টিকা পৌঁছেছে সেগুলো কোথায় রাখা হচ্ছে জানাবেন, আর এই টিকা দেওয়ার যে প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি সম্পর্কেও জানাবেন একটু। আমি আপনাকে জানিয়ে রেখে আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এবং আমার পেছনে যে কার্যালয় ভবনটি, এই ভবনের দোতলায় একটি বিশেষ কক্ষে টিকাগুলো রাখা হয়েছে এবং আজ সকালে টিকাগুলো এসে এখানে পৌঁছানোর পর সিভিল সার্জন এবং অন্যান্য কর্মকর্তারা, এখানে পুলিশের একটি টিম, স্বাস্থ্য বিভাগের টিম, এর বাইরেও বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা এই টিকাগুলো বুঝে নিয়েছেন। জনপ্রতিনিধিরাও এখানে ছিলেন। টিকাগুলো নেওয়ার পর দোতলায় ওই বিশেষ কক্ষে টিকাগুলো সংরক্ষণ করা হয় এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন আমাকে যেটা জানিয়েছেন সেটা হলো এখানে 36,000 জনকে প্রথম পর্যায়ের এই টিকা দেওয়া হবে। এর পরের দ্বিতীয় ধাপের টিকা তাদেরকে দেওয়া হবে এবং তা চলে আসবে ইতিমধ্যে, যে কোনো সময়ের পরবর্তী সময়ে চলে আসবে। আর টিকা কাজে নিয়োজিত যারা থাকবেন, যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা দেওয়ার কাজে নিয়োজিত থাকবেন তারা আসলে আগে থেকেই প্রশিক্ষিত। সিভিল সার্জন বলছেন যে তারা এর আগেও টিকা দিয়ে অভ্যস্ত এবং
বিভিন্ন পর্যায়ের টিকা তারা দিয়েছেন। তারপরেও আগামীকাল এবং পরশু 2 দিন এখানে টিকা দেওয়ার উপর বিশেষ প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ যারা গ্রহণ করবেন তারা পরবর্তীতে অন্যদের প্রশিক্ষণ দেবেন। এভাবে চুয়াডাঙ্গা জেলার 4 উপজেলায় 50টি টিম করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজে তারা ব্যস্ত থাকবেন এবং তারা এই কাজ অব্যাহত রাখবেন। তো এই করোনা ভাইরাসের যে ক্যাম্পগুলো যেখানে হবে সেটা হলো চুয়াডাঙ্গা সদর ছাড়া হাসপাতাল এলাকাগুলোতেই মূলত ক্যাম্পগুলো হবে। এর বাইরে ইউনিয়ন পরিষদের যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে প্রয়োজনে সেখানে ক্যাম্প হবে। যদি আরো বেশি প্রয়োজন দেখা দেয়, সিভিল সার্জনের সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়া আছে যে ইউনিয়ন পরিষদ কক্ষগুলো থেকেও তারা টিকা দেওয়ার কাজ চালাতে পারবেন। এই ছিল আমার কাছে টিকা নিয়ে চুয়াডাঙ্গার পরিস্থিতি। রাজশাহী এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে এজন্য গ্রাম বা শহরের প্রান্তিক মানুষকে সমস্যায় পড়তে হবে না। তাদের নিবন্ধনে সহায়তা করবে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্মীরা। প্রাথমিকভাবে 4.5 কোটি মানুষকে নিবন্ধনের প্রস্তুতি আছে ওয়েব পোর্টাল সুরক্ষার। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য তৈরি ওয়েব পোর্টাল সুরক্ষার উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে। প্রাথমিকভাবে 4 ধাপে টিকার জন্য নাগরিকদের 19 ক্যাটাগরি করা হয়েছে। এর প্রত্যেককে সুরক্ষার মাধ্যমে নিবন্ধন করেই টিকা নিতে হবে। আমরা তো একটা অগ্রাধিকার তালিকা তৈরি করেছি, এনারা অগ্রাধিকার পাবেন এবং 55 বছরের উপরে যারা আছেন তারাও অগ্রাধিকার পাবেন এবং বাকিরা পর্যায়ক্রমে অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমরা নিশ্চয়তা দিতে চাই যে প্রত্যেকেই ভ্যাকসিন পেয়ে যাবে। অ্যাপের বাইরে আপনার আপাতত কোনো সুযোগ নেই। একটি মোবাইল ফোন নম্বর দিয়ে একবারই নিবন্ধন করা যাবে। তবে যেসব প্রান্তিক মানুষের মোবাইল ফোন বা স্মার্টফোন নেই বা নিবন্ধনের বিষয়ে ধারণা নেই, তারা ইউনিয়ন তথ্য কেন্দ্রের সহায়তায় নিবন্ধনের সুযোগ পাবেন। সবারই জাতীয় পরিচয়পত্র লাগবে। যার স্মার্টফোন নাই তাদের জন্য কিন্তু আমাদের যে 6626টা ডিজিটাল সেন্টার আছে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে, সেখানে কিন্তু সার্ভিস প্রোভাইডাররা তাদের কাছে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে দেবে। আমাদের প্রত্যেকটি ডিজিটাল সেন্টারে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, তারা প্রস্তুত আছে, তারা এই ব্যাপারে সহযোগিতা করবে। যদি কেউ নিজে বুঝতে না পারে তাকে সহযোগিতা করবে যেন তারা রেজিস্ট্রেশন করতে পারে। টিকাদান কার্যক্রম হবে প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন কার্যালয়ে, যেমন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ইত্যাদির মাধ্যমে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দফায় 63 পৌরসভা নির্বাচন আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। মধ্যরাতেই শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ভোট গণনা শেষ হবে। জন্য বলি আপনার এলাকা কতটুকু এই তাহলে সেটা একটা অ্যাডভান্টেজ। আইন শৃঙ্খলা শুধু পোশাকই নয়, সাদা পোশাকে আমরা পর্যাপ্ত সংখ্যক আমরা ফোর্স মোতায়েন করেছি। পাশাপাশি র্যাব, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনেক বলতে গেলে প্রতিটা কেন্দ্র প্রতি তারা কাজ করবে। পৌর নির্বাচনের খবর জানাতে লক্ষ্মীপুর ও নওগাঁ থেকে জানাবেন সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের নির্বাচনের প্রস্তুতি কেমন? কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো শেষ হয়েছে কিনা, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? নির্বাচনী যে আগামীকাল যে লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু সে হিসাবে কিছুক্ষণ আগেই কিন্তু রামগঞ্জে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় রয়েছে, সেখান থেকে কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার এবং বক্স যে অন্যান্য যে নির্বাচনী যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যে যে 17টি কেন্দ্রের প্রায় বেশিটি কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে এখানে কথা বলেছি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ডাক্তার এস.এম. কামরুজ্জামানের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে 17টি কেন্দ্রে প্রায় র্যাব, বিজিবি এবং পুলিশ আনসার সহ প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিটি কেন্দ্রেই
একজন এসআই নেতৃত্বে 20 জন পুলিশ যে নিরাপত্তা কর্মীরা নিয়োজিত থাকবে। এর পাশাপাশি যে 10 জন সৎকারীকাণ্ডে 10 জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে, যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর পাশাপাশি কিন্তু আমরা এখানে যারা যে অন্যান্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা নির্বাচন কমিশনার রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে শান্তিপূর্ণ ভোট যে নির্বিঘ্ন করতে যেন ভোটাররা কেন্দ্রে যেতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর বাইরেও কিন্তু বিএনপি সহ অন্য যে প্রার্থীরা রয়েছে মেয়র প্রার্থী, তাদের যে অভিযোগ ইতিমধ্যে তাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে যেন যে ভোট কেন্দ্রে না যেতে পারে, বেঞ্জেন না দেওয়ার জন্য তারা বলছেন। কিন্তু এর বাইরে কিন্তু আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রয়েছেন তাদের অভিযোগ হলো নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে পরিকল্পিতভাবে বিএনপি সহ অন্য প্রার্থীরা এই ধরনের অভিযোগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এটি সন্তুষ্ট প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী যিনি আবুল খায়ের পাটোয়ারি রয়েছেন তিনি। কিন্তু এর বাইরেও কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, আবার অনেকের মাঝে কিন্তু এক ধরনের আনন্দ রয়েছে। কিন্তু এখানে যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছে তাদের মাঝে ব্যাপক উৎসাহ আমরা দেখেছি। প্রতিটি কেন্দ্রে কিন্তু তাদের যে পোস্টার পেস্টুন যে তারা আগামীকাল যে ভোট সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। তো আসলে সবকিছু মিলে যদি বলা যায় যে আগামীকাল যে নির্বাচন সেই নির্বাচন ভালোভাবে অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন এখানকার জনগণ। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও তারা তৎপর রয়েছে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠান করা যায় সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আব্বাস, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নওগাঁ থেকে আমাদের সাথে এবার যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, নওগাঁর প্রস্তুতি জানাবেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটাও জানাবেন, আর সাধারণ যারা ভোটার তারা কি বলছেন এই নির্বাচন নিয়ে? আপনি জানেন যে নওগাঁয় কিন্তু এবছর পাশাপাশি 2টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি আগামীকাল কিন্তু নওগাঁ এবং ধামইরহাট জেলার ধামইরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের সঙ্গে। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য ব্যাপকভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন সেকেন্ড অফিসারের নেতৃত্বে 20 জন নিরাপত্তা কর্মী ছাড়াও এখানে নওগাঁ সদরে কিন্তু পুলিশের 9টি এবং স্ট্রাইকিং ফোর্স 9টি সহ 18টি কিন্তু স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এছাড়া এখানে নিয়োজিত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট 14 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 জন। এছাড়া থাকবে বিজিবি 4 প্লাটুন এবং র্যাবের কিন্তু 3টি টিম থাকবে। অনুরূপভাবে ধামইরহাট পৌরসভাতেও কিন্তু 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 2 জন করে আপনার জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। আপনাকে যদি আমি দেখাতে চাই, আপনি জানেন যে এটি নওগাঁ পৌরসভার নওগাঁ জেলা স্কুল কেন্দ্র। এই কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু নির্বাচন সামগ্রী পৌঁছেছে এবং এখানে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন বাইরে আছেন এবং ভিতরে কিন্তু নির্বাচনী সরঞ্জাম সাজানোর কাজ চলছে। আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে এখানে নির্বাচনকে ঘিরে বিশেষ করে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা। তারা যেটি বলছেন যে এই নির্বাচনের শুরুর দিকেই অর্থাৎ প্রচারের শুরুর দিকেই কিন্তু বিএনপির 9টি নির্বাচনী ক্যাম্প এবং স্বতন্ত্র প্রার্থী রাসেলের 3টি নির্বাচন ক্যাম্প ভাঙচুর হয় এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে যে নির্বাচনের দিন শেষ পর্যন্ত ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কিনা এবং ভোট গণনা সুষ্ঠুভাবে হবে কিনা। তারা যেটি বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। আর কি তথ্য আপনাকে জানাতে চাই যে এখানে আওয়ামী লীগ প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা তিনি যেটি জানিয়েছেন যে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং স্বতন্ত্র ক্যান্ডিডেট রাসেল যেটি বলছেন আসলে তারা নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই পরিবেশ তিনি অত্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক বলে মনে করছেন। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ নির্বাচন পরিস্থিতি। লক্ষ্মীপুর এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 19 লাখ ভোটারের মধ্যে 15 লাখ ভোটারই ভোট দেননি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। সব দলের সমান অংশগ্রহণের সুযোগ নির্বাচনে না থাকায় ভোটারদের মধ্যে ভোট দেওয়া নিয়ে অনীহা তৈরি হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও নির্বাচন কমিশন বলছে করোনা মহামারীর কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। বিভিন্ন রকমের অভিযোগ, উত্তাপ আর সংঘাতের মধ্যেই গত বুধবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ওই দিনের নির্বাচনে 19,38,000 ভোটার থাকলেও ভোট দেন মাত্র 4,35,000 ভোটার। 2015 সালের নির্বাচনে 47.9% ভোট পড়লেও এবার তা অর্ধেকেরও কমে নেমে এসেছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে এবার 15% কেন্দ্রে ভোট পড়েছে 5%-এর কম, 10%-এর কম ভোট পড়েছে 33% কেন্দ্রে,
30% কেন্দ্রে ভোট পড়েছে 20%-এর বেশি। ভোটে জনগণের অংশগ্রহণ কম হওয়ায় পরস্পরকে দুষছেন অংশগ্রহণকারী প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এই জন্য আমি দায়ী করব বিএনপিকে নেতিবাচক প্রচারের কারণে। ওনাদের ভোটাররা আসেনি, পাশাপাশি ইভেন কি যারা শান্তিপ্রিয় ভোটার তাদের মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে, এখানে সহিংসতা হতে পারে। কি এমন তেরেসমাতি হয়ে গেল যে দুপুর 2টো পর্যন্ত যেটা 6% ছিল 2টা থেকে 4টার মধ্যে তারা এমনকি আলাদিনের চেরাগ পেল, যার মাধ্যমে তারা সেখানে 16% বাড়িয়ে দিতে পারে। 78% মানুষ ভোট না দিলেও করোনা মহামারীর মধ্যে উপস্থিতির হারকে সন্তোষজনক মনে করছে নির্বাচন কমিশন। যেভাবে নির্বাচনটি কালকে অনুষ্ঠিত হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের গাফিলতির সুযোগে সহিংসতা বাড়ায় ভোটারদের নির্বাচন নিয়ে আগ্রহ কমছে। এটা অত্যন্ত খারাপ একটা রেকর্ড। সুতরাং উভয় পক্ষ যত তাড়াতাড়ি বুঝেন যে আমরা এইভাবে ইলেকশন করে আমি এককভাবে সব আসব, এই রকম একটা মনোভাব, এটা পরিহার করে আমার সঙ্গে আমার মতোই আরেকজন আমার সমান মানুষ, তাকেও আমাকে বরণ করতে হবে, মনে জায়গা দিতে হবে। এবারের নির্বাচনে 2টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছেন মেয়র পদে দ্বিতীয় অবস্থানে থাকা বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। কেবল মুরাদপুরের একটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে এগিয়েছিলেন তিনি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। নৌবাহিনীর জাহাজে ভাসানচরে গেলেন আরও 1778 রোহিঙ্গা। তৃতীয় ধাপে মোট যাচ্ছেন 3000 জন। রংপুর বিভাগের 8 জেলাসহ দেশের মোট 16 জেলায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে শনিবার থেকে রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। তবে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে ফেব্রুয়ারির 4 বা 5 তারিখ পর্যন্ত। কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে। সত্যিকার অর্থেই এবছর বাঘ কাঁপানো শীত সঙ্গী করে এসেছে বাংলা পঞ্জিকায় মাঘ মাস। মাসের 15 দিন পার হলেও কমেনি শীতের দাপট। হাড় কাঁপানো শীতের কামড় পড়েছে রাজধানীতেও। উত্তরের হিমেল হাওয়ায় ঢাকায় পারদ নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা ঢাকা সকাল মাথায় নিয়েই কর্মস্থলে ছুটছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। পথের ধারে আগুন জ্বালিয়ে একটু উষ্ণতার ছোঁয়া নিতে ব্যস্ত অনেকেই। যে শীতটা বেশ আকারে বেড়ে গেছে এবং কনকনে, বিশেষ করে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়তে তো বেশ কষ্ট হয়। জনজীবনে তো খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলতেছে। আপনার কাজ করাই যাচ্ছে না, যারা আর কি আপনার রোজে কায়িক পরিশ্রম করে তারা তো পারতেছে না। কনকনে ঠান্ডায় কাঁপছে সারা দেশের জনপদ, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল বিপর্যস্ত। পঞ্চগড় সহ রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের আমেজ ঘড়ির কাঁটাও যেন ধীর হয়ে আসে। দিগন্ত জোড়া সর্ষে খেতে কুয়াশা মুড়ে স্থির হয়ে থাকে সময়। আকাশ বাতাস আরো ভালো হয়, তা সবাই তারা চারা রোপণ আরো লাগাইতে পারে। ঘন কুয়াশার কারণে সরিষা নষ্ট হয়ে গেছে, ওষুধপাতি দিয়েছি কোনো কাজ হয়নি। পৌষের তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও মাঘ মাসের প্রথম দিন থেকেই ঢাকাসহ সারা দেশের শীতের তীব্রতা বাড়ে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, কুমিল্লা, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলে। অনেক অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি সারাদিন মিলছে না সূর্যের দেখা। আগামী 3-4 দিন চলবে এই শৈত্যপ্রবাহ। নদ নদীর অববাহিকাগুলোয় এ সময় ঘন ও মাঝারি কুয়াশা পড়তে পারে। শৈত্যপ্রবাহ আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে থাকলেও আপনার শীতটা সারা দেশে অনুভূত হচ্ছে। সারা দেশে শীতটা অনুভূত হওয়ার কারণ হচ্ছে আপনার দিনের যে তাপমাত্রাটা সেটা স্বাভাবিকের চাইতে 2 থেকে 3 ডিগ্রি কম আছে। ইভেন রাত্রের তাপমাত্রাটা স্বাভাবিকের চাইতে আপনার 1-2 ডিগ্রি কম আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। মাঘের দ্বিতীয় পক্ষ মানে শীতের বিদায় বেলা আর বসন্তের আগমন বার্তা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্মশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করতে বগুড়ায় চিত্রায়িত করা হচ্ছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। এত বড় চিত্রকর্ম বিশ্বে প্রথম, তাই গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাবে এমন আশাবাদ আয়োজক ও সংশ্লিষ্টদের। বিদেশ থেকে রঙিন ধানের চারা এনে 35 একর জমিতে শস্যচিত্রে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করতে প্রায় 3 মাস ধরে কাজ করছে আয়োজক সংস্থা ন্যাশনাল এগ্রিকেয়ার। কাজে অংশগ্রহণকারী বিএনসিসির দল ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দিত। আগামী 1 মাসের মধ্যে ধানের চারায় স্পষ্ট হবে বঙ্গবন্ধুর অবয়ব। এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় 1,15,00,000 টাকা।
সমগ্র বাংলাদেশ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, করোনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের 38 জেলায় করোনা টিকা পৌঁছানো হচ্ছে আজ, অনলাইন নিবন্ধনে সহায়তা পাবে প্রান্তিক জনগোষ্ঠী। তৃতীয় ধাপে 63 পৌরসভায় নির্বাচনকাল, কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা জোরদার। চট্টগ্রাম সিটি নির্বাচনে 19 লাখ ভোটারের মধ্যে 15 লাখই ভোট দেননি, সহিংসতা বাড়ায় আগ্রহ কমেছে মত বিশ্লেষকদের। এ ছিল সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।